দশম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ে ব্যাকরণ অংশে সমাস বিষয়ে আগে ক্লাসে কিছুটা আলোচনা করেছি। বাকি অংশটা আজ আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এডুডিউস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা আগের ক্লাসগুলোতে ভালো করে পড়াশোনা করেছো, দেখেছো এবং সেগুলো মনে আছে। বাকি অর্ধাংশ ভালো করে খেয়াল করো। আগের দিন আলোচনা করেছিলাম সমাস বিষয়ের দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস। আজ আলোচনা করব বাকি সমাসগুলো। তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ এটা লোপ পেয়ে যাবে, কি হয়ে যাবে? লোপ পায় এবং পরপদটা বা উত্তর পদটা প্রধানভাবে প্রতীয়মান হয়। পরপদ প্রধান রূপে প্রতীয়মান হয় বা পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ, এই বিভক্তি বা অনুসর্গ এটা ভালো করে খেয়াল করবে, লোপ পেয়ে যাবে, উঠে যাবে এবং পরপদ প্রধান রূপে প্রতীয়মান হবে তাকে বলবো তৎপুরুষ সমাস। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝালে ভালো হবে। যেমন যদি বলি মেয়েকে দেখা সমান সমান হয়ে গেল মেয়ে দেখা। তাহলে দেখো এখানে কেটা আছে না, কে, দেখো এখানে কে নেই, এই কে বিভক্তিটা এখানে গায়েব হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। এটাই হচ্ছে তৎপুরুষ সমাস। দেখো মেয়েটা কিন্তু প্রধানভাবে প্রতীয়মান হলো না, দেখাটাই বড় হয়ে গেল। মেয়েকে দেখতে যাওয়া, দেখাটাই বড় হয়ে গেল, কিন্তু মেয়েটা ভালো হোক মন্দ হোক সেটা পরের কথা, মেয়েকে আগে দেখবো, তা সেটা হচ্ছে মেয়ে দেখা। তাহলে মেয়েকে এই দেখাটা, এই ক্রিয়াপদটা কিন্তু এটা একটা পদ, ক্রিয়াপদ, তাহলে এই পরপদটা কিন্তু প্রধান রূপে প্রতীয়মান হলো, এর অর্থটা প্রাধান্য পেল। তাহলে এই কে বিভক্তি লুপ্ত পেল, এই যে বিভক্তি লুপ্ত পেয়ে যায়, এই যে লুপ্ত হয়ে যায়, লোপ পেয়ে যায়, এই যে কে বিভক্তিটা লোপ পেয়ে গেল আর পরপদের অর্থ প্রধান হলো। এটাই হচ্ছে কিন্তু তৎপুরুষ সমাস। তৎপুরুষ কথার অর্থ কি? তার পুরুষ বা পরম পুরুষ। মনে রাখবে এই অর্থগুলো। তৎপুরুষ কথার অর্থ হচ্ছে, তৎ কথার অর্থ হচ্ছে তার পুরুষ বা পরম পুরুষ, এটা মনে রাখবে তৎপুরুষ সমাস। এর যদি ব্যুৎপত্তি করি, তৎ উপসর্গের ধাতুযুক্ত উস, তদ উপসর্গের ধাতুযুক্ত উস, এটাই হলো তৎপুরুষ। তদ উপসর্গের ধাতুযুক্ত উস, এটা হচ্ছে ব্যুৎপত্তিগত, গঠনগত, তৎপুরুষের গঠন, এটা গঠনগত দিক। তাহলে তৎপুরুষের গঠনগত দিক হচ্ছে এটা। তার দুটো জিনিস পড়লাম, অর্থ একটা ব্যুৎপত্তিগত দিক, এই দুটো পড়লাম। তৎপুরুষ সমাস কাকে বলে বুঝিয়ে দিলাম। বিভক্তি লোপ পাবে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে গেছে, ওখানে নেই, আর এখানে পরপদের অর্থ প্রধান হচ্ছে। এটা হচ্ছে তৎপুরুষ সমাসের কাঠামো পুরোটা, এটা হচ্ছে মেন কাঠামো। এবারে আসবো তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ। তো তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগে চলে যাই। তৎপুরুষ সমাস কয় প্রকার? তৎপুরুষ সমাস মোটামুটি বিভক্তি অনুসারে 6 প্রকার। তাহলে বিভক্তি অনুসারে 6 প্রকার। বিভক্তি অনুসারে কয় প্রকার? 6 প্রকার। আরো কিছু কিছু ছোট ছোট ভাগ আছে,
অন্যান্য ভাগ। তাহলে 6 প্রকারটা আগে লিখে নিই। 1 নম্বর হচ্ছে কর্ম তৎপুরুষ। তাহলে কর্ম তৎপুরুষ। 2 নম্বর হচ্ছে করণ তৎপুরুষ। 3 নম্বর হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। 4 নম্বর হচ্ছে অপাদান তৎপুরুষ। 5 নম্বর হচ্ছে অধিকরণ তৎপুরুষ। 6 নম্বর হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। এই গেল বিভক্তি অনুসারে কারক, এই তৎপুরুষ সমাস 6 প্রকার। এখানে কিন্তু কারকের বিভক্তি আসে। দেখো, কর্মকারক ছিল না, করণ কারক ছিল না, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক, সম্বন্ধ মানে সম্বন্ধ পদ ছিল। তাহলে এগুলো কিন্তু কারকের মধ্যে, কারকের চ্যাপ্টারের মধ্যে পড়ে। এটা কারকের পাঠের ভিতরে, তাই এটা কারকের বিভক্তি আসে এখানে। তাই এটা কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ। এই গেল প্রধান 6 প্রকার। আরও আছে অন্যান্য প্রকারভেদ, যেমন আছে 7 নম্বর যদি বলি ব্যাপ্তি তৎপুরুষ। ঠিক আছে। 8 নম্বর হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ, নং তৎপুরুষ, বা না তৎপুরুষ। ঠিক আছে। উপসর্গ তৎপুরুষ। ঠিক আছে। উপসর্গ, উপপদ তৎপুরুষ। তাহলে এইগুলো তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ। এক এক করে এইগুলো আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমরা আলোচনা করব এখন কর্ম তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে কর্মপদটা লোপ পেয়ে যাবে তাকে বলবো কর্ম তৎপুরুষ। কর্মপদ কোনটা? ওই যে একটু আগে বললাম মেয়েকে দেখা। দেখো, মেয়েকে দেখা। দেখো, কে দিয়ে কি কারক হতো? কর্মকারক হতো না? কে বা কাকে বললে কর্মকারক। তাহলে সেই মেয়েকে দেখা, কাকে দেখা? মেয়েকে। তাহলে এটা হচ্ছে কর্ম তৎপুরুষ, যেহেতু এখানে কর্ম আছে তাই এটা হয়ে গেল মেয়ে দেখা। এটা হচ্ছে কর্ম তৎপুরুষ। ঠিক আছে। তাহলে মেয়েকে দেখা সমান সমান হয়ে গেল মেয়ে দেখা। রথকে দেখা সমান সমান রথ দেখা। কলাকে বেচা সমান সমান কলা বেচা। তাহলে মেয়েকে দেখা, মেয়ে দেখা, রথকে দেখা, রথ দেখা, কলাকে বেচা, কলা বেচা। তাহলে এইগুলো সবই এই কে বিভক্তি। দেখো, তাহলে এই কে বিভক্তি, যে তৎপুরুষ সমাসে কে বিভক্তি লোপ পায় তাকে কর্ম তৎপুরুষ সমাস বলে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কর্ম তৎপুরুষ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে করণ তৎপুরুষ। করণ তৎপুরুষে কি হবে? করণ কারকে কি হতো? দ্বারা, দিয়ে, এইসব বিভক্তি লোপ পেত না? তাহলে দ্বারা দিয়ে বিভক্তি লোপ পাবে। দ্বারা, দিয়ে, এই বিভক্তিগুলো লোপ পেয়ে যাবে। সেটা করণ তৎপুরুষ সমাস। যেমন ঢেকি দ্বারা ছাটা সমান সমান ঢেকি ছাটা। দেখো, এই দ্বারাটা এখানে নেই। ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা। ঢেকি দ্বারা ছাটা, সেটা হয়ে গেল কি? ঢেকি ছাটা। তাহলে ঢেকি দ্বারা ছাটা, দেখো দ্বারা বিভক্তিটা লোপ পেয়ে গেছে। ঢেকি দ্বারা ছাটা সমান সমান কি হয়ে গেল? ঢেকি ছাটা। তাহলে এরকম আছে আশা দ্বারাহীন। আশা দ্বারাহীন সমান সমান আশাহীন। দেখো, এখানে দ্বারা বিভক্তিটা উঠে গেছে, ওখানে নেই। তাহলে দ্বারা দিয়ে বিভক্তি যে তৎপুরুষ সমাসে উঠে যায় তাকে বলে করণ তৎপুরুষ সমাস। তাহলে আশা দ্বারাহীন সমান সমান আশাহীন। আর একটা লিখে দিই, শ্রী দ্বারা
যুক্ত সমান সমান শ্রীযুক্ত। তাহলে শ্রী দ্বারা যুক্ত, এখানেও দ্বারাটা, ওখানে দেখো দ্বারা নেই। ঢেকি দ্বারা ছাটা ঢেকি ছাটা, আশা দ্বারা হীন আশাহীন, ঢেকি শ্রী দ্বারা যুক্ত শ্রীযুক্ত। তাহলে এইগুলো বোঝা গেছে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ। কর্ম তৎপুরুষে কে বিভক্তি লোপ পাবে, আর করণ তৎপুরুষে দ্বারা দিয়ে বিভক্তি লোপ পেয়ে যাবে। তাহলে করণ তৎপুরুষ কর্ম তৎপুরুষ বোঝা গেছে। এবারে আসছি নিমিত্ত তৎপুরুষ সমাস। নিমিত্ত তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষটা কি? নিমিত্ত তৎপুরুষে নিমিত্ত কারকে কি ছিল? উদ্দেশ্য, জন্য, ঠিক আছে, তরে, এইসব বিভক্তি লোপ পাবে, তাই না? উদ্দেশ্য, জন্য, তরে, নিমিত্ত, এইসব বিভক্তি লোপ পাবে। এই তো এই সমাসে, যে তৎপুরুষ সমাসে উদ্দেশ্য, জন্য, তরে, নিমিত্ত এইসব বিভক্তি লোপ পেয়ে যাবে তাকে কি বলবো? নিমিত্ত তৎপুরুষ সমাস। উদাহরণ দিয়ে বোঝালে ভালো করে বুঝবে। বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা সমান সমান বিয়ে পাগলা। দেখো জন্য আছে, দেখো এই জন্য, দেখেছো এই যে জন্য, এই জন্য বিভক্তিটা লোপ পেয়ে গেছে। এটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস। বিয়ের জন্য পাগলা তাকে বলে বিয়ে পাগলা। যেমন বিয়ের জন্য, জন্য বিভক্তিটা ওখানে নেই। এই বিভক্তি বলি কেন? জন্যটা উপসর্গ, উপসর্গ অনুসর্গ, জন্য হচ্ছে অনুসর্গ, ঠিক আছে? জন্যটা কি? অনুসর্গ। এখানে বিভক্তি নেই, কারণ নিমিত্ত কারকে বিভক্তি আসে না। নিমিত্ত কারক হচ্ছে অনুসর্গ প্রধান কারক, অপাদান কারক, এগুলো হচ্ছে অনুসর্গ প্রধান কারক। তাহলে ওটা অনুসর্গ, এই অনুসর্গটা লোপ পেয়ে যাচ্ছে। তাহলে যে তৎপুরুষ সমাসে জন্য, নিমিত্ত, তরে এই অনুসর্গগুলি লোপ পায় তাকে কি বলবো? নিমিত্ত তৎপুরুষ সমাস। তাহলে এই অনুসর্গটা লোপ পেয়ে যাচ্ছে। বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। তারপর হচ্ছে তপের জন্য বন, তপের জন্য বন সমান সমান তপবন। তপ মানে তপস্যা করা, তাহলে যে বনে তপস্যা করা হয় তাকে তপবন বলে। তাহলে তপের জন্য বন সমান সমান, দেখো জন্য আছে, এই জন্যটা লোপ পেয়ে গেছে। তপের জন্য বন, ঠিক আছে? রান্নার জন্য ঘর, রান্নার জন্য ঘর সমান সমান রান্নাঘর, এই জন্য বিভক্তিটা লোপ পেয়ে গেছে, ঠিক আছে? তপের জন্য বন তপবন, রান্নার জন্য ঘর রান্নাঘর। তাহলে এই নিমিত্ত তৎপুরুষ সমাসটা বোঝা গেছে। জন্য বিভক্তিগুলো, জন্য, তরে, উদ্দেশ্য এই বিভক্তিগুলো লোপ পেয়ে যায়। তাহলে সেই এই যে অনুসর্গগুলো লোপ পেয়ে যায়, সেইটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস। তাহলে জন্য, তরে, নিমিত্ত এই অনুসর্গগুলি লোপ পেলে তাকে নিমিত্ত তৎপুরুষ সমাস বলে। যেমন বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, তপের জন্য বন তপবন, রান্নার জন্য ঘর রান্নাঘর। আশা করি নিমিত্ত তৎপুরুষ সমাসটা বোঝা গেছে। পরের সমাসে চলে আসি, অপাদান তৎপুরুষ সমাস। 4 নম্বর অপাদান তৎপুরুষ। অপাদান তৎপুরুষে কি আছে? অপাদান তৎপুরুষে কোন বিভক্তিগুলো লোপ পায়? হইতে, থেকে, এই বিভক্তিগুলো লোপ পেয়ে যাবে। তাহলে অপাদান কারকে কি হতো? হইতে থেকে থাকলে অপাদান কারক হতো। তাহলে এখানে যে তৎপুরুষ সমাসে হইতে থেকে এই অনুসর্গগুলো লোপ পাবে তাকে কি বলবো? অপাদান তৎপুরুষ সমাস। যেমন যেমন দিয়ে বোঝালে ভালো হবে যে মৃত্যু হইতে ভয়, মৃত্যু হইতে ভয় সমান সমান মৃত্যু ভয়। এই দেখো হইতে বিভক্তিটা লোপ পেয়ে যাচ্ছে, এই হইতে বিভক্তিটা লোপ পেয়ে যাচ্ছে, ওখানে নেই। তার মৃত্যু হইতে ভয় সমান সমান মৃত্যু ভয়। তারপর হচ্ছে জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ সমান সমান জন্মান্ধ। এই থেকে বিভক্তি কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। জন্ম থেকে অন্ধ বা জন্ম হইতে অন্ধ তাকে বলে জন্মান্ধ, ঠিক আছে? তারপর হচ্ছে অগ্নি থেকে ভয়, অগ্নি ভয়, ঠিক আছে? জল থেকে আতঙ্ক, জল থেকে আতঙ্ক সমান সমান জলাতঙ্ক। তাহলে জল থেকে আতঙ্ক সমান সমান জলাতঙ্ক। এরভাবে
থেকে হইতে বিভক্তি লোপ, ওই অনুসর্গ লোপ পেলে তাকে কি বলবো? অপাদান তৎপুরুষ সমাস। আশা করি অপাদান তৎপুরুষ বোঝা গেছে। এবার আসছি কি? এবার আসছি অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাসে তে, এতে, ঠিক আছে, এইসব বিভক্তি অন্তঃস্থ ত এইসব বিভক্তি লোপ পাবে। ঠিক আছে, এই বিভক্তিগুলো লোপ পেয়ে যাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি? অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাস। যেমন গাছেতে পাকা সমান সমান গাছ পাকা, যেমন তে বিভক্তিটা ওখানে নেই। গাছেতে পাকা সমান সমান গাছ পাকা, তে বিভক্তি ওখানে উঠে গেছে। বনে বাস সমান সমান বনবাস। এই দেখো এখানে এ বিভক্তি আছে, দেখো বনের সাথে এ বিভক্তি আছে। কি বিভক্তি আছে? এ বিভক্তি আছে। বনে বাস সমান সমান বনবাস। তাহলে হয়ে গেল কি? এখানে দেখো এ বিভক্তিটা এখানে নেই। বনবাস, তাহলে বনে বাস সমান সমান বনবাস। তাহলে এখানে এই বিভক্তিটা কিন্তু এখানে নেই, এই বিভক্তিটা কিন্তু এখানে নেই, একার নেই এখানে। বনের যে একার আছে সেই একারটা কিন্তু এখানে নেই, তাহলে এ বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে। এইভাবে যদি বিভক্তি লোপ পায়, এই যে তে বিভক্তি, এ বিভক্তি, এতে, এ, এইসব বিভক্তি যদি লোপ পায় তাহলে কি হবে? অধিকরণ তৎপুরুষ সমাস। এবার আসে সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ পদের আমরা কি পড়েছিল? সম্বন্ধ পদের বিভক্তি কি ছিল? সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষের বিভক্তি কি ছিল? সম্বন্ধ তৎপুরুষের বিভক্তি র আর এর, এই বিভক্তি ছিল, তাই তো? এই বিভক্তিগুলি লোপ পেয়ে গেলে তাহলে কি হবে? সম্বন্ধ তৎপুরুষ, তাই তো? যেমন যেমন যদি বলি নীতির রাজা, নীতির রাজা সমান সমান রাজনীতি। নীতির রাজা রাজনীতি, দেখো এই যে র বিভক্তিটা এখানে কিন্তু নেই। নীতির রাজা রাজনীতি। ঠিক আছে, সিংহীর শিশু, সিংহীর শাবক সমান সমান সিংহ শাবক। তাহলে সিংহীর শাবক সমান, এই যে র বিভক্তিটা এখানে কিন্তু নেই। সিংহীর শাবক সমান সমান সিংহ শাবক। ঠিক আছে, তারপর হচ্ছে বামুনদের, বামুনদের পাড়া সমান সমান বামুন পাড়া। তাহলে বামুনদের পাড়া সমান সমান বামুন পাড়া। এই দেখো এর বিভক্তি এর, এর বামুনদের, বামুন যুক্ত এর সমান সমান বামুনদের, এই এর বিভক্তি কিন্তু লুপ্ত পেয়ে যাচ্ছে। তাই হচ্ছে এটা সম্বন্ধ তৎপুরুষ সমাস। এবার আসছি কি? নং তৎপুরুষ সমাসে। নং তৎপুরুষ সমাস। নং তৎপুরুষ সমাসে প্রথম পদটা হবে সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক। পরেরটা হবে বিশেষণ। বিশেষণ পদ। প্রথমটা সংখ্যাবাচক, পরেরটা বিশেষণ। ও সরি সংখ্যাবাচক বলি কেন? পরেরটা, প্রথমটা হবে নাবাচক পদ, যেহেতু নং আছে তাই নাবাচক পদ হবে, পরেরটা হবে বিশেষণ। তাহলে নং তৎপুরুষ সমাসে প্রথমটা হবে নাবাচক পদ, পরেরটা হবে কি? বিশেষণ। যেমন উদাহরণ দিয়ে বোঝালে ভালো হবে। যেমন ৯ সৎ সমান সমান অসৎ। এই দেখো ন হচ্ছে নাবাচক পদ, নেগেটিভ, আর সৎ হচ্ছে বিশেষণ পদ। সৎটা কি? বিশেষণ, এটা নাবাচক পদ, নাবাচক পদ। তাহলে ৯ সৎ সমান সমান অসৎ। কি বললাম? ভালো করে দেখে নাও। ৯ সৎ সমান সমান অসৎ। তাহলে ৯ সৎ সমান সমান কি হলো? অসৎ। বারবার করে দেখে নাও। ৯ সৎ সমান সমান অসৎ। ৯ সৎ সমান সমান অসৎ।
এই দেখো এর জন্য একটা নেগেটিভ সেন্স এসছে, এখানে এসছে না? দেখো নয় মানে না, তাই হয়ে গেল অ দিয়ে আমরা সবসময় নেগেটিভ বোঝাই, তাই তো? অ দিয়ে আমরা কি বোঝাই? নেগেটিভ বোঝাই। যদি বলি নয় গণ্য সমান সমান নগণ্য, দেখো নয়টা নেগেটিভ, তাহলে এরকম নয় নেগেটিভ সেন্স আসলে প্রথমে, আর যদি পরে যদি বিশেষণ পদ থাকে তখন হয়ে যাবে কি? নং তৎপুরুষ সমাস। আর একটা বলি, নয় কারক সমান সমান অকারক, নয় কারক সমান সমান অকারক, ঠিক আছে? আর সে নয় মিল সমান সমান অমিল। তাহলে এই যে নয় দিয়ে বোঝালাম নেগেটিভ সেন্স প্রথমে, আর পরে আসছে বিশেষণ, এরকম পদ থাকলে নং তৎপুরুষ সমাস, ঠিক আছে? এবার আসছি ব্যাপ্তি তৎপুরুষ সমাস। ব্যাপ্তি কি আসছি? ব্যাপ্তি তৎপুরুষ সমাস। ব্যাপ্তি তৎপুরুষ, ব্যাপ্তি কথাটা থেকেই বোঝা যাচ্ছে। ব্যাপ্তি কথার অর্থ আগে বলেছি বিস্তার, ব্যাস মানে বিস্তার, ব্যাস মানেও বিস্তার, ব্যাপ্তি মানেও বিস্তার। এই ব্যাপ্তি কথাটা থেকে আসবে। দেখো যদি বলি মাঝখানের পদ ব্যাপ্তি পদ যদি থাকে, একটা নির্দিষ্ট প্রথম পদটা থেকে শেষের পদটা পর্যন্ত বিস্তার করে থাকে যে পুরো সমাসটা, ব্যাস বাক্যটা, তখন হয়ে যাবে কি? ব্যাপ্তি তৎপুরুষ সমাস। প্রথম পদ থেকে শেষ পর্যন্ত একটা জায়গা থেকে আর একটা জায়গায় বিস্তার করে থাকবে, এরকম যদি বোঝায় তাহলে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে কি হয়? তার পুরো ব্যাস বাক্যটায় একটা জায়গা থেকে আর একটা প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত বিস্তার করে থাকে। দেখো উদাহরণ দিয়ে বোঝালে, পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, তাহলে আপাদ মস্তক। তাহলে পা থেকে মাথা মানে পা থেকে মাথা, এই পা থেকে পুরো মাথা পর্যন্ত বিস্তার করে আছে, এই ব্যাপ্তি, ব্যাপ্তি এর ব্যাপ্তি। তাহলে পা ধরো তোমার গায়ে কাদা লেগেছে বা ধুলো লেগেছে বা নোংরা লেগেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? পা থেকে মাথা পর্যন্ত তোমার ধুলো লেগেছে, তার মানে বিস্তার করে আছে ধুলোটা। তাহলে এরকম ক্ষেত্রে এটা ব্যাপ্তি তৎপুরুষ সমাস, পা থেকে মাথা পর্যন্ত। চিরকাল ব্যাপিয়া স্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী সমান সমান চিরস্থায়ী। এই যে ব্যাপিয়া আছে, বিস্তার করে আছে, চিরকাল ব্যাপিয়া স্থায়ী মানে সারা জীবন তোমার ওটা বিস্তার করে থাকবে। তার চিরকাল ব্যাপিয়া স্থায়ী সমান সমান চিরস্থায়ী। কণ্ঠ পর্যন্ত, অনেকে একটু বেশি খেয়ে নেয়, মানে গলা পর্যন্ত খেয়ে নেয়, সেটা হচ্ছে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। তাহলে কণ্ঠ পর্যন্ত সমান সমান আকণ্ঠ। শৈশব পর্যন্ত, আশৈশব, ঠিক আছে? তারপর হচ্ছে ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী। তারপর হচ্ছে আদি থেকে অন্ত পর্যন্ত, আদ্যন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত সমান সমান আদ্যন্ত। এইগুলো হচ্ছে তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস, এই উপপদ তৎপুরুষ সমাসে কিন্তু, উপপদ তৎপুরুষ সমাসে কিন্তু শেষের দিকে যে থাকবে, এই যে, ঠিক আছে? কৃদন্ত পদের সঙ্গে কি হবে? উপপদের সমাস হবে। কৃদন্ত পদ মানে কৃত প্রত্যয়জাত পদ, আর উপপদ হচ্ছে তার মানে কি বলা যায়, তার সঙ্গে পাশাপাশি যে পদটা থাকে সেটা হচ্ছে উপপদ। তাহলে কৃদন্ত পদ উপপদের সাথে কৃদন্ত পদের সমাস, আর শেষে থাকবে এই যে। যেমন দিয়ে বোঝালে ভালো হবে, যেমন কুম্ভ করে যে, কুম্ভকার। কুম্ভ মানে ওই মাটির হাঁড়ি কুড়ি বানায় না, তাহলে যারা মাটি করে তারা কুম্ভকার, তাহলে মাটির হাঁড়ি কুড়ি বানায়, তাহলে কুম্ভ করে যে কুম্ভকার, দেখো শেষে যে আছে, ঠিক আছে? মধু পান করে যে, মধু পান করে যে, মধু, এই যে আছে শেষে, মধু পান করে যে। গৃহে থাকে যে, গৃহস্থ, গৃহে থাকে যে, শেষে যে আছে। ক্ষয়ে চরে যে, ক্ষয়ে চরে যে, খেচর,
এই দেখো শেষে যে আছে, তাহলে ক্ষয়ে চরে যে, খ মানে কি? খ মানে আকাশ, আকাশের আর এক নাম কি? খ। তাহলে ক্ষয়ে যে চরে তাকে খেচর বলে, পাখিরা আকাশে চড়ে, ক্ষয়ে চড়ে, তাই তাকে খেচর বলে। আশা করি এই উপপদ বোঝা গেছে, ঠিক আছে? তাহলে তৎপুরুষ সমাসটা আমরা আলোচনা করলাম, ঠিক আছে? এবারে আসবো কি? বহুব্রীহি সমাস। বহুব্রীহি, বহুব্রীহি কথার অর্থ হচ্ছে, পরীক্ষায় আসে বহু ধান। তাহলে বহুব্রীহি কথার অর্থ হচ্ছে কি? বহু ধান। ব্রীহি কথার অর্থ হচ্ছে ধান, এই ব্রীহি কথার অর্থ হচ্ছে কি? ধান। তাহলে বহু ধান্য সম্পন্ন ব্যক্তিকে বহুব্রীহি বলা হয়। যাদের বহু ধান ছিল আগেকার দিনে তাদেরকে বহুব্রীহি বলা হতো। তাহলে পরীক্ষায় আসে বহুব্রীহি কথার অর্থ কি? তাহলে বহুব্রীহি সমাসে কি হয়? আমরা জানি পূর্বপদ থাকে দুটি পদ, আর পরপদ বা উত্তর পদ, তাই না? এই বহুব্রীহি সমাসে এই পূর্বপদের অর্থ হবে না, পরপদের অর্থ হবে না, অন্য একটি পদের অর্থ হবে। তাহলে অন্য পদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হবে, পূর্বপদও হবে না, অন্য পরপদও হবে না, অন্য পদের অর্থ প্রধানভাবে যে অর্থটা দেওয়া থাকবে না ওখানে, সেই পদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হবে, ঠিক আছে? তাহলে কি হলো? বহুব্রীহি কথার অর্থ হচ্ছে বহু ধান। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ প্রধানভাবে প্রতীয়মান না হয়ে অন্য কোনো পদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান করে, বা অন্য কোনো পদকে মানে কি করা যায়, অন্য কোনো পদের অর্থ তুলে ধরে, বা অন্য কোনো পদকে বোঝায়, ঠিক আছে, ইন্ডিকেট করে, তখন তাকে বলবো কি? বহুব্রীহি সমাস। যেমন উদাহরণ দিয়ে না বোঝালে তোমরা বুঝতে পারবে না। যেমন বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে বিনা পানিতে যার, বিনা পানিতে যার সমান সমান বিনা পানি। তাহলে দেখো, আর বহুব্রীহি সমাসের একটা মানে গঠনগত দিক আছে, তোমরা মনে রাখতে পারবে, শেষে যার থাকে, শেষে যার থাকে। যার, যার মানে অন্য কোনো পদকে, আমি অন্য পদকে বলেছিলাম না, এই যার দিয়ে অন্য পদকে বোঝায়। বিনা পানিতে যার, বিনা পানি। তাহলে তুমি যদি হাতে বিনা ধরে থাকো তোমাকে বিনা পানি বলা হবে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি তুমি তো সবসময় বিনা ধরে থাকো না, তাই তোমাকে কিন্তু বিনা পানি বলা যাবে না। তাই বিনাকেও বললো না, আর এই পানিকেও বললো না। পানি মানে হাত, পানি মানে জল না কিন্তু, ঠিক আছে? এই পানি মানে কিন্তু হাত, হাতের আর একটা সমার্থক শব্দ হচ্ছে পানি। তাহলে বিনা পানিতে যার, বিনা হাতে যার, তাহলে কার হাতে বিনা থাকে? বিনা থাকে সরস্বতীর। তাহলে বিনা পানি বলতে দেবী সরস্বতীকে বোঝায়। তাহলে এই বিনাকেও বোঝালো না, পানিকেও বোঝালো না, অন্য একটি পদ বিনা পানি মানে সরস্বতীকে বোঝালো। এরকম সমাসকে বলা হবে বহুব্রীহি সমাস। তাহলে যে সমাসে পূর্বপদ পরপদের অর্থকে না বুঝিয়ে অন্য কোনো পদের অর্থকে প্রতীয়মান করে তাকে কি বলে? বহুব্রীহি সমাস, ঠিক আছে? তাহলে বিনা পানিতে যার সমান সমান বিনা পানি। এই বহুব্রীহি সমাস আবার 5 প্রকার আছে। বহুব্রীহি সমাস 5 প্রকার আছে। 5 প্রকার বহুব্রীহি সমাসটা একটু আলোচনা করি টুকটুক করে, তোমরা খেয়াল করো, ভালো করে সমাসটা পড়বে, নাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে দেখা গেল বহুব্রীহি সমাস কি আছে? বহুব্রীহি সমাস 5 প্রকার। বহুব্রীহি সমাস কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার কি কি? একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, 2 নম্বর হচ্ছে কি? ব্যতিহার বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, 3 নম্বর মধ্যপদলোপী বহুব্রীহি। চার নম্বর, তাহলে 1 নম্বর সংখ্যাবাচক বহুব্রীহি, তারপর হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, আর পরে 4 নম্বর হচ্ছে সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীহি। 5 নম্বর হচ্ছে নঙর্থক বহুব্রীহি।
ঠিক আছে, তাহলে এই গেল বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগ। সংখ্যাবাচক বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, নঙার্থক বহুব্রীহি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব কি? সহার্থক বহুব্রীহি। তাহলে সহার্থক বহুব্রীহি আলোচনা করছি। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহিতে কি আছে? নেই ইমান। সংখ্যাবাচক আমরা বুঝতেই পারছি যে এখানে প্রথমে সংখ্যাবাচক পদ আসবে, সংখ্যাবাচক পদ আসবে, তাই না? তাহলে সংখ্যাবাচক পদ, তাহলে পরে আসবে কি? ধরো অন্য কোনো পদ, এটা একটা বিশেষ্য পদ, কিন্তু এই পদের অর্থ কোনোটির অর্থ প্রধানভাবে হবে না, পরের অন্য কোনো অর্থ হবে। যেমন দিয়ে বোঝাই, ত্রিনয়ন যার, ত্রিনয়ন, তিনটে চোখ যার আর কি, ত্রিনয়ন। দেখো এটা সংখ্যাবাচক আর নয়নটা বিশেষ্য পদ আসছে। এই দেখো প্রথমটা সংখ্যাবাচক, পরেরটা বিশেষ্য পদ। তাহলে প্রথমটা সংখ্যাবাচক, পরেরটা বিশেষ্য পদ, আর পরে যার। এই যার শেষে যার থাকবে। বহুব্রীহি সমাসে শেষে যার থাকবে। ত্রিনয়ন যার, ত্রিনয়ন, ঠিক আছে। তারপর হচ্ছে তিন তার যার, তিন তার যার সমান সমান সেতার, এরকম আসবে। তিন তার যার সেতার। পঞ্চ আনন যার সমান সমান পঞ্চানন। দেখো তিন তার যার, তিনটে তার আমি এক জায়গায় করলাম, তাকে সেতার বলবো, হবে না। সেতার বলতে সেতার বাদ্যযন্ত্রটাকে বোঝায়। আমি প্রথমেই বলেছি যে অন্য কোনো অর্থ প্রকাশ পাবে। এই তিনকেও বোঝাচ্ছে না, তারকেও বোঝাচ্ছে না, সেতার অন্য একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। পঞ্চ আনন যার, পাঁচটা মাথা তোমার নেই, ঠিক আছে। এটা পঞ্চকেও বোঝাচ্ছে না, আননকেও বোঝাচ্ছে না, পঞ্চাননকে বোঝাচ্ছে। পঞ্চাননকে দেবাদিদেব মহাদেব বা শিবকে বলা হয় পঞ্চানন। তাহলে পঞ্চকেও বোঝাচ্ছে না, আননকেও বোঝাচ্ছে না, অন্য কোনো অর্থকে প্রধানভাবে প্রতীয়মান করছে। আর প্রথমে সংখ্যাবাচক আছে, তাই এটা সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে যে বহুব্রীহি সমাসে প্রথম পদ সংখ্যাবাচক হয়, পরের পদ বিশেষ্য হয়, আর শেষে যার অবশ্যই থাকে, তাকে কি বলবো? সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে এটা হয়ে গেল সংখ্যাবাচক বহুব্রীহি। তারপর আসছে কি? ব্যতিহার বহুব্রীহি, 2 নম্বর। ব্যতিহার বহুব্রীহি। তাহলে ব্যতিহার বহুব্রীহিতে কি আছে? আমি জানি শেষে যার থাকবে, ঠিক আছে। যে বহুব্রীহি সমাসে কি হয়? দুটি পদের মধ্যে দুটি পদ এক জাতীয় ক্রিয়া করবে। কি করবে? দুটি পদই এক জাতীয় ক্রিয়া করবে, এক জাতীয় ক্রিয়া। তাহলে যে বহুব্রীহি সমাসে দুটি পদ কি করবে? এক জাতীয় ক্রিয়া করবে। যেমন তাহলে ব্যতিহার বহুব্রীহিতে এক জাতীয় ক্রিয়া করবে, তুমিও যা করবে আমিও তাই করবো, মানে পূর্বপদ যা করবে পরপদও তাই করবে। যেমন হাতে হাতে যে যুদ্ধ সমান সমান হাতাহাতি। দেখো এটা তোমার হাত আর এটা আমার হাত, দুজনে হাতাহাতি করছি, তোমার হাত আমার হাত, তাহলে একই কাজ করছে, হাতাহাতি। এই ধরনের বহুব্রীহি সমাসকে কি বলবো? ব্যতিহার বহুব্রীহি। যেমন ঘুষিতে ঘুষিতে যে যুদ্ধ, ঘুষিতে ঘুষিতে যে যুদ্ধ, ঘুষোঘুষি। দেখো ঘুষিতে ঘুষিতে যে যুদ্ধ তাকে বলে ঘুষোঘুষি আর কি, ঠিক আছে। এটা ব্যতিহার বহুব্রীহি, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে মেয়েরা চুলে চুলে যুদ্ধ করে, তাহলে চুলোচুলি। তাহলে চুলে চুলে যে যুদ্ধ তাকে বলে চুলোচুলি, ঠিক আছে। এই চুলে চুলে যে যুদ্ধ এক জাতীয় ক্রিয়া করছে, তোমার চুল আমার চুল টানাটানি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি? চুলোচুলি। এই ধরনের সমাসকে কি বলবো? ব্যতিহার বহুব্রীহি সমাস। এক জাতীয় ক্রিয়া দুটি পদের মধ্যে। তোমার এখানে কার চুল বলা নেই, এ চুল সব এলোমেলো হয়ে গেছে, অন্যের চুল, যে চুলোচুলি করছে তাদের কথা বলা হয়েছে, ঠিক আছে। এই ধরনের এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এরপর আসছে মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্যপদলোপী কর্মধারায় পড়িয়েছিলাম,
সেখানে মধ্যের পদ লোপ পেয়েছিল, এখানে বহুব্রীহি সমাসে মধ্যের পদ লোপ পাবে। মধ্যপদলোপী মধ্যের পদ, মধ্য পদ লোপী বহুব্রীহি সমাস। তাহলে যে বহুব্রীহি সমাসে মধ্যের পদ লোপ পাবে, মধ্যভাগের পদ লোপ পাবে, যে বহুব্রীহি সমাসে মধ্যভাগের পদ লোপ পাবে, ব্যাসবাক্যের মধ্যভাগের পদ লোপ পাবে, তাকে কি বলে? মধ্যপদলোপী। যেমন আমরা অভিষেক পড়িয়েছিলাম, সেখানে বিধুমুখী পড়েছিলাম, বিধুর মতো মুখ যার, বিধুমুখী। তাহলে এই যে যা শেষে যার আছে আর মতো আছে, মতোটা ওখানে নেই। বিধুর মতো মুখ যার তাকে বলে বিধুমুখী। এই যে মধ্যের পদ লোপ পেয়ে গেল, তাকে কি বলে? বিধুর মতো মুখ যার বিধুমুখী। এই ধরনের এই যে বিধুমুখী মধ্যের পদ লোপ পাবে, এটা কি বলে? মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এবার আসি মিন। মিনের ন্যায় অক্ষিজার, মিনের ন্যায় অক্ষিজার মীনাক্ষী। তাহলে দেখো, মিনের ন্যায় অক্ষিজার মীনাক্ষী। মিন হচ্ছে মৎস্যকে মিন বলা হয়, মাছের মতো যার চোখ, তাকে কি বলে? মীনাক্ষী। ঠিক আছে। এনের ন্যায় অক্ষিজার, এনের ন্যায় অক্ষিজার সমান সমান এনাক্ষী। তাহলে এন মানে হরিণ, হরিণের মতো চোখ যার, তাকে এনাক্ষী বলে। তো এন মানে কি? হরিণ। হরিণের ন্যায় অক্ষিজার মানে চোখ যার, তাকে বলে কি? এনাক্ষী। মিনের ন্যায় অক্ষিজার সমান তাকে বলে কি? মীনাক্ষী। তাহলে এই গেল এই যে ন্যায় পদগুলো লোপ পেল, মধ্যের পদ, এই জন্যই বলে একে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। আশা করি এটা বুঝতে পেরেছ। মধ্যপদলোপী সহার্থক বহুব্রীহি। 4 নম্বর কি ছিল? সহার্থক। সহার্থক বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসে সঙ্গে, সহিত ইত্যাদি পদের সঙ্গে কি হয়? বিশেষ্য পদ বসে। এই পদের সঙ্গে কি পদ থাকবে? বিশেষ্য পদ। শেষে তো যার থাকবেই, তোমরা জানো। তাহলে যে পদের সহিত, সঙ্গে এইসব অনুসর্গবাচক পদের সঙ্গে কি থাকবে? বিশেষ্য পদ। যেমন দিয়ে বোঝালে ভালো করে বুঝবে। যেমন যদি বলে দয়ার সহিত বর্তমান, তার মানে সদয়। দয়ার সহিত বর্তমান সমান সমান সদয়। অর্থের সহিত বর্তমান সমান সমান সার্থক। তারপর আসে সংকার সহিত বর্তমান সশঙ্ক। তাহলে দয়ার সহিত বর্তমান, এই যে সহিত, এই কথাগুলোর সঙ্গে এই পদগুলো যুক্ত হচ্ছে। দুটি পদ, পূর্বপদ পরপদ সহিত দিয়ে যুক্ত হচ্ছে, এরকম থাকলে কি হবে? সহার্থক বহুব্রীহি। সে যারটাই বোঝায়নি, দয়ার সহিত বর্তমান, বর্তমান বললেই হয়ে গেল, বর্তমান যার আর কি সদয়। তাহলে যার মধ্যে যার দয়ার সহিত বর্তমান যার, তাহলে দয়ার সহিত বর্তমান যার মানে যার মধ্যে দয়া আছে, যার মধ্যে দয়া বর্তমান থাকে, তাকে সদয় বলা হয়, সদয়বান ব্যক্তি। অর্থের সহিত বর্তমান সার্থক, সার্থক হলে তার মধ্যে অর্থ থাকে। শঙ্কার সহিত বর্তমান শশঙ্ক, যার মধ্যে শঙ্কা ভয় কাজ করে, তাকে বলে শশঙ্ক আর কি। তাহলে শঙ্কার সহিত বর্তমান, এই সহিত কথাগুলোর দ্বারা এই দুটি পদ যুক্ত হচ্ছে, এটাকে বলে সহার্থক বহুব্রীহি সমাস। পরের সমাসে আসি, নঙর্থক বহুব্রীহি। কি আসছে? নঙর্থক বহুব্রীহি। নঙর্থক বহুব্রীহি সমাস। নঙর্থক থেকেই বোঝা যাচ্ছে নাবাচক পদ থাকবে আর শেষে যার থাকবে। তাহলে নঙর্থক বহুব্রীহিতে কি হয়?
নাবাচক পদ থাকবে প্রথমে, যে বহুব্রী সমাসে প্রথমে নাবাচক পদ, তার সাথে শেষে যার, আর মাঝখানে এর সাথে বিশেষ্য পদ থাকবে, তার নঙর্থক বহুব্রী তাকে বলে। যেমন নেই ইমান যার, বেঈমান। তারপর হচ্ছে নেই শোক যার, সমান সমান অশোক। নেই অর্থ যার, অনর্থক। নেই সীমা যার, অসীম। তাহলে নঙর্থক বহুব্রীতে আমি শেষে বলেছি যার থাকবে প্রথমে থাকবে নাবাচক পদ। দেখো নাবাচক পদগুলো রয়েছে, নেই ইমান যার, বেঈমান। নেই শোক যার, অশোক। তোমরা জানো যার শোক নেই, শোক তাপ কিছু দুঃখ প্রকাশ কিছু করে না, সে হচ্ছে অশোক। তো অশোকের কোনো শোক নেই। তোমরা মহান সম্রাট অশোকের কথা পড়েছিলে ইতিহাসে, সে কিন্তু তার 100 ভ্রাতাকে হত্যা করেছিল, ঠিক আছে? সেই জন্য তার কোনো শোক নেই, তাই তার নাম হয়েছিল অশোক। তাই দেখো, নেই শোক যার তাকে অশোক বলে, নেই অর্থ যার তাকে অনর্থক বলে, নেই সীমা যার তাকে বলে অসীম। তাহলে দেখো প্রথমে কি আছে? নাবাচক পদ, পরে আছে বিশেষ্য পদ, আর শেষে যার আছে। এই ধরনের সমাসকে বলা হবে নঙর্থক বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাসটা পুরোটাই আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এদিকে কর্ম তৎপুরুষ সমাস আলোচনা করলাম, বহুব্রীহি সমাস আলোচনা করলাম। আশা করি তোমরা এই সমাস থেকে প্রশ্নগুলো বুঝতে পেরেছো। ভালো করে স্টাডি করবে, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো।